প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মন্ত্রী পরিষদের প্রতিমন্ত্রী হিসেবে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি গভীরভাবে নিন্দা জানাচ্ছি এবং ক্ষোভ প্রকাশ করছি। কিছুদিন আগে যেভাবে প্রথম আলো এবং ডেইলি স্টার এই গণমাধ্যমগুলোর অফিসে যে আক্রমণ হয়েছে এবং যেভাবে এই গণমাধ্যমগুলোর ভিতরে আটকে থাকা তাদের গণমাধ্যম কর্মীরা যেভাবে জীবন মৃত্যু সন্ধিক্ষণে চলে গিয়েছিলেন এবং তারপরেও তাদেরকে বাঁচানোর জন্য ফায়ার ব্রিগেডের গাড়িও ঢুকতে দেওয়া হয়নি একটি সময় পর্যন্ত, এই ধরনের নেক্কারজনক ঘটনা যারা ঘটাতে পারে তাদের প্রতি আমার নিন্দা। এবং একই সাথে তারা যেভাবে ছায়ানট এবং উদীচীর বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি কে ধারণ করে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করা এই প্রতিষ্ঠানগুলোর উপরে যে নেক্কারজনক আক্রমণ তারা করেছে, এই জঙ্গিবাদী উগ্রবাদী গোষ্ঠী, আমি সেই আক্রমণের বিপক্ষেও নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে রাখলাম। খুবই একটি মজার বিষয় হলো যে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম একটি বক্তৃতায় বলেছেন যে এখন মত প্রকাশের স্বাধীনতা তো দূরের কথা, বেঁচে থাকার স্বাধীনতাও তারা খুঁজে পাচ্ছে না, বেঁচে থাকায় মুশকিল হয়ে যাচ্ছে, এরকম সময় চলে এসেছে। আপনারা তার বক্তব্যটি একটু শুনুন। আমার প্রায় 25-26 জন সহকর্মী তারা ছাদে আটকে পড়েছিল এবং ফায়ার ব্রিগেডকে আসতে দেওয়া হয় নাই। এটা মানে কি? They didn't only want to burn the building, they wanted to murder. We have entered into an era of murder. মত প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপারে সে। আপনারা শুনলেন তার বক্তব্য। তিনি বলছেন যে তাদের যে ডেইলি স্টার প্রথম আলোর অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে তাদের কর্মীরা, গণমাধ্যম কর্মীরা ছাদে যে আটকে ছিল এবং তাদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। তিনি আরেকটি বক্তৃতায় বলেছেন, আমি শুনেছি, যে এই প্রথম বাংলাদেশ ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেছে। আমি একটু মনে করিয়ে দিতে চাই যে এটি আসলে বাংলাদেশের ইতিহাসে প্রথম এই ঘটনা ঘটেনি। 2024 সালে জুলাই আগস্টে যখন কোটা বিরোধী আন্দোলনের নামে জঙ্গিরা এই আন্দোলনের মধ্যে ঢুকে পড়লো এবং যে বিষয়টি আমি তৎকালীন আমার সকল বক্তৃতায় উল্লেখ করেছি, আপনারা আমার সেই পুরনো বক্তৃতাগুলো যদি খেয়াল করে দেখেন আপনারা দেখতে পারবেন, এগুলো তো আছে, যে এই জঙ্গিরা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান কিভাবে আক্রমণ করছে। ঠিক সেই সময় এই যে বিটিভিতে আক্রমণ করা হয়েছিল, 71 টেলিভিশনে আক্রমণ করা হয়েছিল, বাংলা ভিশনে আক্রমণ করা হয়েছিল এবং গান বাংলা একটি টেলিভিশন চ্যানেল আছে প্রগতি স্মরণের উপরে, সেখানেও আক্রমণ করা হয়েছিল। আমার মনে আছে 19 তারিখে আমি গণভবনের ভিতরে ছিলাম, বিটিভির ভিতর থেকে তার ডিজি এবং জিএম ফোন করে কান্নাকাটি করছিল রীতিমতো, যেভাবে এই জঙ্গিরা আক্রমণ করে সেই প্রতিষ্ঠানের ভিতরে আগুন লাগিয়ে দিয়েছিল এবং তারা আকুতি করছিল ফোনে যে স্যার আমাদের বাঁচান, আমাদেরকে এরা মেরে ফেলবে। এবং সেখানে পুলিশ ছিল, কিন্তু পুলিশ আসলে যেহেতু গুলি ছুটতে পারছিল না, কিছুই করতে পারছিল না, অথচ আক্রমণকারীরা, জঙ্গিরা ভিতরে ঢুকে আগুন লাগিয়ে এই মানুষগুলোকে মেরে ফেলতে যাচ্ছিল। আরো কিছু বেসরকারি টেলিভিশন, বিশেষ করে গান বাংলা, তারপরে 71 টেলিভিশন, যেগুলো প্রগতি স্মরণের উপরে, সেই টেলিভিশন গুলো থেকে আমি তাদের কর্মকর্তাদের কাছ থেকে ফোন পেয়েছি, যারা অনেকে কান্নাকাটি করছিল ফোনে যে তাদের অফিসগুলোতে জঙ্গিরা আক্রমণ করেছে, নিচ থেকে আগুন লাগিয়ে দিয়েছে এবং তারা তাদের সেই অফিস বিল্ডিং এ ছাদে যে আটকে আছে এবং ধোঁয়ায় তারা কথা বলতে পারছে না, নিঃশ্বাস নিতে পারছে না। দুঃখজনক হলো সত্যি, এই যে আক্রমণগুলি তখন হয়েছিল 2024 সালে জুলাই আগস্টে, জঙ্গি আক্রমণ, তখন এগুলো আমরা বলার চেষ্টা করেছি, কেউ কিন্তু কর্ণপাত করেনি এবং এই ধরনের অন্যায়ের কেউ প্রতিবাদ করেনি। আর এই ধরনের অন্যায়গুলো যারা তখন করেছিল তাদের কোনো বিচারও হয়নি এবং যে কারণে এই অন্যায়গুলো এখন আপনাদের ঘাড়ে এসে পড়ছে। এবং খেয়াল করে দেখুন, যারা, যে জঙ্গিরা সেই সময় জুলাই আগস্টে এই গণমাধ্যমগুলোকে আক্রমণ করেছিল, যারা সেতু ভবনকে পুড়িয়ে দিয়েছিল, যারা বিটিভির উপরে আক্রমণ করেছিল, বাংলাদেশ টেলিভিশনের উপর আক্রমণ করেছিল, ডেটা সেন্টার যারা পুড়িয়ে দিয়েছিল এবং যারা দুর্যোগ ব্যবস্থাপনা ভবন পুড়িয়ে দিয়েছিল এবং যারা গণমাধ্যম শুধু নয় এমনকি গণভবনেও আক্রমণের জন্য উদ্যোগ নিয়েছিল, এই একই জঙ্গিবাদী গোষ্ঠী কিন্তু আজকে ডেইলি স্টার এবং প্রথম আলোকে পুড়িয়েছে। একই জঙ্গিবাদী গোষ্ঠী কিন্তু আজকে ছায়ানট এবং উদীচীকে আক্রমণ করেছে। এই কথাটি কিন্তু আমরা বলে আসছিলাম বারেবার, কিন্তু তখন আপনারা কিসের মোহের মধ্যে পড়ে গিয়েছিলেন আমি জানি না। এবং এদের আপনারা দেখেন, এরা চেহারা দেখেন, এরা কারা, এরা তো কথা বলছে, এদের তো সকল এইসব আক্রমণকারী যারা ডেইলি স্টার প্রথম আলো আক্রমণ করলো বা ছায়ানট উদীচী আক্রমণ করলো, এদের তো কত হাজারো ভিডিও ক্লিপ আছে, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এরা তো দম্ভের সাথে বলছে যে তারা গুড়িয়ে দিয়েছে, তারা শেষ করে দিয়েছে। তো এদেরকে কি ইউনূস সরকার গ্রেফতার করেছে একজনকেও? আমার সোশ্যাল মিডিয়াতে, আমার টুইটারেই এদের ভিডিও ক্লিপ সহ, ছবি সহ, ভিডিও সহ ছবি দেয়া আছে যেখানে তারা নিজেরাই দমভক্তি করছে, তারা এই কাজগুলি করেছে। কিন্তু ইউনূস সরকার কেন গ্রেফতার করেনি? কেন করেনি জানেন? আপনাদের আর একটি ভিডিও ফুটেজ
আমি দেখাই। নুরুল কবির নিউ এজের সম্পাদক, আমার সাথে তার ব্যক্তিগত পরিচয় ছিল, পুরো সময়টি ধরে আওয়ামী লীগের সমালোচনা করেছেন, কিন্তু আমাদের সাথে কিন্তু কখনো তিক্ততাও তৈরি হয়নি। তাদেরকে আক্রমণ করা তো দূরের কথা, আমরা কিন্তু সেই সমালোচনাগুলোকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করেছি। হ্যাঁ, আমরা তর্ক বিতর্ক করেছি, আমরা বিভিন্ন ধরনের ডিবেট এনগেজড হয়েছি, কিন্তু কখনো তারা বলতে পারবে না যে আমাদের কাছ থেকে কোনো ধরনের অসহিষ্ণু কোনো আচরণ তারা পেয়েছে। এমনকি প্রথম আলোর মতিউর রহমান বা ডেইলি স্টারের মাহফুজ আনাম তারাও কিন্তু বলতে পারবে না। হ্যাঁ, আমরা যেসব খবরগুলো আমরা মনে করেছি যে সঠিক নয়, ফ্যাকচুয়ালি ইনকারেক্ট, সেগুলো আমরা তুলে ধরেছি, তাদের সাথে আমরা ডিবেট করেছি, বিতর্ক করেছি, কিন্তু কখনো তারা বলতে পারবে না যে এইভাবে তাদের এক্সিস্টেন্সের জন্য একটা আমরা হুমকি হয়ে গিয়েছিলাম। অথচ আমাদের বিরুদ্ধে কত সমালোচনা। নুরুল কবির সাহেব আজকে হেনস্থার শিকার হলেন। এই নুরুল কবিরের আপনারা ভিডিওটা দেখুন কি বলছে। আমার অভিজ্ঞতা এবং এর পূর্ববর্তী সময়ের ঘটনা শুনে সরকারের কোনো না কোনো অংশ কিংবা গোটা সরকার এই ঘটনাটা ঘটতে দিয়েছে। আপনারা শুনলেন কেন গ্রেফতার করেনি, এবার বুঝতে পারছেন? যারা আক্রমণকারী, যারা আক্রমণ করেছে ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট এবং মুদিছি, এই কারণে, কারণ ইউনূস সরকার নিজেই এই আক্রমণের সাথে দায়ী। তারা এটি হতে দিয়েছে। কেন জানেন? কারণ এদের উপর দিয়ে ইউনূস ক্ষমতা এসছে। এই জঙ্গিরাই তখন আক্রমণ করেছিল বাংলাদেশের উপরে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের উপরে, আমাদের উপরে। তখন কিন্তু এদের একটা ক্ষুদ্রাংশ যারা তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন বলেন, বাংলাদেশের পতাকা কপালে বেঁধে হারমোনিয়াম নিয়ে জাতীয় সঙ্গীত গেয়ে শহীদ মিনারে দাঁড়িয়েছিলেন, কিন্তু আসল আক্রমণটা করেছিল কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী জঙ্গিবাদী এই অপশক্তি। এই অপশক্তি আসলে যাত্রাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পুলিশের উপরে, রাষ্ট্রের উপরে, পুলিশ স্টেশনের উপরে আক্রমণ করেছিল। এবং এদেরই অনেকে, যাদের কথা আমি বলেছিলাম যে ড্রাগড ছিল, অথচ বলা হলো আমি নাকি বলেছি ছাত্রদের কথা। আমি ছাত্রদেরকে ডিফেন্ড করেছি আমার সেই বক্তব্যে, যে ছাত্ররা এগুলোর মধ্যে ইনভলভ না। এগুলোর মধ্যে ইনভলভ হচ্ছে কিশোরগঞ্জের সদস্যরা, যাদেরকে এরা হায়ার করেছে, এবং এই জঙ্গিরা যাদেরকে এরা হায়ার করেছে, এবং এদেরকে ডান্ডি নামক সে ড্রাগ খাইয়ে নামিয়ে দিয়েছে, যারা পুলিশের গুলি বা রাবার বুলেট কোনো কিছু তোয়াক্কা না করে সামনে চলে আসছে এবং একটা ধ্বংসযজ্ঞ তৈরি করেছে। সেগুলোকে মোকাবেলা করতে পারতেন জননেত্রী শেখ হাসিনা, কিন্তু এগুলো মোকাবেলা করতে গেলে আরো হতাহতের ঘটনা ঘটতো, যে কারণে উনি ছেড়ে দিয়েছেন। কিন্তু এই জঙ্গিদের আক্রমণ এবং ধ্বংসযজ্ঞের উপরে দাঁড়িয়ে আজকে মুক্তিযুদ্ধের চেতনা সরকার এবং বঙ্গবন্ধু কন্যা সরকারকে, যে বঙ্গবন্ধু এদের স্বাধীন করেছেন, তার কন্যা সরকারকে আপনারা পতন ঘটিয়েছেন। আপনারা ভেবেছেন আপনারা শান্তিতে থাকবেন, এই জঙ্গিরা আপনাদের শান্তিতে থাকতে দেবে না। এই জঙ্গিদের হাতে আজকে এইদেরকে আপনারা ইনভাইট করে এনেছেন, এবং আজকে আপনারা নিজেরাই এই ধ্বংসের মুখোমুখি হয়েছেন। এবং ইউনূস সরকার কখনোই এদেরকে আটকাবে না, কারণ এই জঙ্গিরাই ইউনূসের ক্ষমতার উৎস। এদেরকে নিয়েই ইউনূস ক্ষমতা এসেছে, এদেরকে নিয়ে ক্ষমতায় আছে। এটাই হচ্ছে বাস্তবতা। এখনো সময় আছে, যদি বোঝেন তো বুঝতে পারবেন যে বাংলাদেশের জন্য শুভকামনা, বাংলাদেশের মানুষের জন্য শুভকামনা। এর চেয়ে তো বেশি কিছু বলার নেই এখন। ধন্যবাদ।